Good morning to everyone. Today we are going to learn about the stereochemistry. I think this is the last chapter of my part in this course, and this is not a very big chapter, so it will be completed within just 2 or 3 lectures. So I think we are about to complete the course very soon. But if I can finish this chapter very fast, then I can continue 4 classes or 3 classes in a week for the physical chemistry or biophysical chemistry. তো সেক্ষেত্রে আমরা ওই কোর্সটার জন্য একটু বেশি সময় দিতে পারবো, কারণ ওইখানে আমি দেখছি আরো 2টা চ্যাপ্টার আমার বাকি আছে। অলরেডি 2টা চ্যাপ্টার শেষ হয়েছে, আর এই চ্যাপ্টারটা আমার পড়াতে খুব বেশি সময় লাগবে না। এনিওয়ে, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ স্টেরিওকেমিস্ট্রি, অ্যান্ড দেন উইল মুভ different parts of the stereochemistry or components. প্রথমে আমরা একটু দেখি যে আসলে স্টেরিওকেমিস্ট্রিটা কি জিনিস। স্টেরিওকেমিস্ট্রি হলো পার্ট অফ কেমিস্ট্রি। দিস ইজ ভেরি সিম্পল, যে তোমরা এটা সবসময় যে কোনো একটা কোর্স আমি পড়াচ্ছি, আমি যেহেতু কেমিস্ট্রির মানুষ এবং কেমিস্ট্রি রিলেটেড বই পড়ছো, তো সেক্ষেত্রে এটা কেমিস্ট্রির একটা অংশ, সেটা ডেফিনেটলি হবে। তো বাকিটা কি জিনিস, যে হোয়াট ইজ স্টেরিওকেমিস্ট্রি? The branch of chemistry deals with the determination of the relative positions in space. মানে যে কোনো একটা মলিকুলের মধ্যে তার অ্যাটমগুলো, স্পেশালি যে স্পেসে 3 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন, যে তুমি যদি 3 ডাইমেনশনাল রিপ্রেজেন্ট করতে চাও, নর্মালি আমরা কাগজে অথবা কম্পিউটারের ডিসপ্লেতে যেভাবে দেখি, এইগুলো আসলে দেখলে মনে হয় যেন এগুলো একটা 2 ডাইমেনশনাল পিকচার। বাট সেই ক্ষেত্রে কিন্তু আমরা আসলে রিয়াল 3 ডাইমেনশনাল ভিউটা ইমাজিন করতে আমাদের কষ্ট হয়। তো আমার কাছে যে প্রোগ্রাম তোমাদেরকে হয়তো মাঝে মধ্যে দেখাইছি, ওই প্রোগ্রাম দিয়ে দেখলে তবু কিছুটা ভিজুয়ালাইজ করা যায়। তো আসলে এই স্টিরিওকেমিস্ট্রিটা হলো যে এই যে অ্যাটমগুলো 3 ডাইমেনশনালি যদি আমরা রিপ্রেজেন্ট করি, তাহলে এর ক্যারেক্টারিস্টিক্সগুলো, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন মলিকুলের ক্যারেক্টারিস্টিক্সগুলো এই 3 ডাইমেনশনাল রিঅ্যারেঞ্জমেন্টের উপরে কিভাবে ডিপেন্ড করে, that deals with the determination of relative position in space of the atoms or groups of atoms in a compound. একটা কম্পাউন্ডের মধ্যে এর অ্যাটমগুলো অথবা গ্রুপস অফ অ্যাটম, সেটা হতে পারে CH3, আমরা যদি শুধু মানে ইসের কথা বলি, মিথেনের কথা বলি, মিথেনের মধ্যে আছে কার্বন এবং হাইড্রোজেন। তাহলে এই মিথেনের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন একটা আরেকটার সাথে কিভাবে অ্যাঙ্গেল করে আসে, এবং একটা যদি তুমি অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করে দাও, তাহলে এর অ্যারেঞ্জমেন্টটা কেমন হবে। অথবা যদি আমরা একটা CH3 দিয়ে একটা হাইড্রোজেনকে রিপ্লেস করি, তাহলে তার ক্যারেক্টারিস্টিক্সগুলো কিভাবে চেঞ্জ হবে। তো এইগুলো হলো 3 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট অথবা স্পেশাল পজিশন, যে স্পেসে যে এটার যে পজিশনটা চেঞ্জ করলে তার ক্যারেক্টারিস্টিক্স প্রপার্টিস এগুলো কিভাবে চেঞ্জ হয়, সেইগুলো নিয়ে ডিসকাস করা, সেটাই হলো এই স্টেরিওকেমিস্ট্রি। স্টেরিওকেমিস্ট্রি ইজ অল অ্যাবাউট দ্য 3 ডাইমেনশনাল প্রপার্টিস অফ মলিকুলস অ্যান্ড রিয়াকশনস। মানে কোনো একটা মলিকুলের 3 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে যে ওর প্রপার্টিটা কিভাবে চেঞ্জ হচ্ছে এবং সেটা স্টাডি করা, সেটা আমরা অবশ্যই রিয়াকশনের মাধ্যমে দেখতে পারি, অথবা জাস্ট ফিজিক্যাল প্রপার্টি অথবা কেমিক্যাল প্রপার্টি, অথবা মানে ফিজিক্যাল প্রপার্টির মধ্যে আমরা বিভিন্নভাবে মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, অপটিক্যাল প্রপার্টি, এর বিভিন্ন জিনিস আমরা দেখতে পারি। তো সেইগুলো আলোচনা করাই হলো এই স্টেরিওকেমিস্ট্রির বিষয়। এখন কথা হলো যে এই স্টেরিওকেমিস্ট্রি যে টপিকটা বা এই চ্যাপ্টারটা, এইটা পড়তে যাওয়ার আগে আমাদের একটু প্রিভিয়াস নলেজ রিভিউ করা দরকার। আমার আজকের ক্লাসটা মেইনলি প্রিভিয়াস ক্লাস রিভিউ করা। তো সেখানে রিভিউটা কি করব, সরি, রিভিউটা হলো যে আসলে এই স্টেরিওকেমিস্ট্রিটা আসছে আসলে আইসোমার থেকে, টার্ম থেকে। তাহলে এই আইসোমারটা কি জিনিস, যে তোমরা আইসোমার সম্পর্কে আমি ক্লাসে এই বিভিন্ন সময় ওই অ্যালকেন, অ্যালকিন বা অ্যালকাইন, অথবা যখন অর্গানিক কম্পাউন্ডের নেমিং শুরু করছিলাম, তো তখন আমি একটু একটু মাঝে মধ্যে বলেছি যে আইসোমার টার্মটা। তো তোমরা ইন্টারমিডিয়েটও পড়ে আসছো যে আইসোমার সম্পর্কে, তবে সেক্ষেত্রে মানে যতটা ডিটেলস পড়ছো, এখানে হয়তো বা আর একটু ভালো করে পড়বা, যে সেখানে যদি ক্লিয়ার ধারণা না থেকে থাকে, তা সেক্ষেত্রে এখন একটু ভালো করে আইডিয়াটা নেওয়ার চেষ্টা করবা যে আইসোমার কি। তোমরা 9-10-এ এবং ইন্টারমিডিয়েটেও পড়ে আসছো আইসোটোপ। আইসোটোপ একটা জিনিস যে একটা স্পেসিফিক অ্যাটমের ক্ষেত্রে হয়ে থাকে, কিন্তু আইসোমার হয়ে থাকে ফর এ কম্পাউন্ড, একটা মলিকুলের ক্ষেত্রে হয়ে থাকে। তো আইসোটোপটা কি ছিল,
যে কোনো একটা অ্যাটমের ডিফারেন্ট ম্যাস কন্টেইনিং যদি কম্পোনেন্ট থাকে, তাহলে সেই ডিফারেন্ট ম্যাসটা কি করে হয়, যে প্রত্যেকটা অ্যাটমের মলিকুলার ওয়েট ভিন্ন হবে, কিন্তু অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার হলো যে তার মধ্যে কতটুকু কয়টা আছে, প্রোটন আছে। তাহলে যেমন হাইড্রোজেনের কথা বলি, আমি হাইড্রোজেনের জন্য বলছি কি, যে এর একটা হাইড্রোজেন অ্যাটমে নর্মালি একটা প্রোটন থাকে, একটা কোনো নিউট্রন থাকে না, নিউট্রন থাকে না, একটা প্রোটন একটা ইলেকট্রন আর 0 নিউট্রন। তাহলে এর ম্যাস কত, জাস্ট 1। এখন কিছু কিছু কম্পোনেন্ট আছে যে সেটা পার্সেন্টেজটা খুবই কম, কিছু পার্টিকেল পাওয়া যায় হাইড্রোজেনের যার একটা প্রোটনের সাথে আরও একটা নিউট্রন থাকে। তো সেই ক্ষেত্রে এর ম্যাস নাম্বার হয়ে থাকে 2। তাহলে ম্যাস নাম্বার যদি 2 হয়, তাহলে ওই হাইড্রোজেন এবং পরে যে হাইড্রোজেনটা বললাম আমি, যার ম্যাস নাম্বার 2 আর যার ম্যাস নাম্বার 1, দুইটার কিন্তু ক্যারেক্টারিস্টিক্স মোর অর লেস সেম। তাহলে সেই ক্ষেত্রে এই দুইটা পরমাণুকে অথবা দুইটা পার্টিকেলকে আমরা একটার আরেকটার আইসোটোপ বলছি। তো আইসোটোপগুলোর ক্যারেক্টারিস্টিক্স কিন্তু মোর অর লেস সেম, কিন্তু আইসোমারের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যায়। আইসোমারটা হলো কোনো মলিকুলের ক্ষেত্রে। তাহলে আমি এতক্ষণ এই কথা বললাম যে আইসোটোপের ক্ষেত্রে প্রপার্টিসগুলো, ফিজিক্যাল প্রপার্টিস বা কেমিক্যাল প্রপার্টিস মোর অর লেস সেম, কিন্তু আইসোমারের ক্ষেত্রে ফিজিক্যাল প্রপার্টি বা কেমিক্যাল প্রপার্টি অনেকটাই চেঞ্জ হয়ে যায়। তাহলে আইসোমারটা কি জিনিস, ডিফারেন্ট কম্পাউন্ডস উইথ দ্য সেম মলিকুলার ফর্মুলা। কোনো একটা মলিকুল, দেখো এইখানে আমি একটা সিম্বল দেখাইছি, একটা C2H6O, এই যে একটা মলিকুল দেখাইছি বা মলিকুলার ফর্মুলা দেখাইছি। তাহলে এই ফর্মুলাটা দিয়ে আমরা দেখো এই একটা মলিকুল ড্র করতে পারছি, আবার এখানে আর একটা মলিকুল কাউন্ট করো, কাউন্ট করে দেখবা এখানে 6টা হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে, 2টা কার্বন আছে। এখানেও ঠিক একই রকম, 2টা কার্বন, একটা একটা 2টা, আর হাইড্রোজেন আছে এখানে 3টা, এখানে 2টা, একটা একটা 6টা। তাহলে টোটাল 6 হাইড্রোজেনস, 1 অক্সিজেন এন্ড 2 কার্বনস ইন বোথ কনফিগারেশন। এই যে লেফট সাইডে যে একটা কনফিগারেশন দেখাইছি, রাইট সাইডে যে কনফিগারেশনটা দেখাইছি, দুইটার ক্ষেত্রেই কিন্তু আমাদের মলিকুলার ফর্মুলা মানে C2H6O, এটা কিন্তু দুইটার ক্ষেত্রেই সম্ভব হয়েছে, একই জিনিস। বাট যদি আমাদের এই অ্যারেঞ্জমেন্টটা যে 3 ডাইমেনশনালি, আমি কি করছি যে এই কার্বন এবং এই 2টা কার্বনের মাঝখানে একটা অক্সিজেন বসাই দিছি, আর বাকি কার্বনের হ্যান্ডগুলো আমি হাইড্রোজেন দিয়ে অকুপাই করে দিলাম। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি কি, এই যে একটা মলিকুল হচ্ছে, এইটা একটা মলিকুল, এবং এর ফাংশনাল গ্রুপ পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। মানে কি, আমরা যে ফাংশনাল গ্রুপ জানি যে কোনো একটা মলিকুলের একটা স্পেসিফিক গ্রুপ, একটা অ্যাটমও হতে পারে অথবা গ্রুপ অফ অ্যাটমস, যেটা কিনা ওই মলিকুলের ক্যারেক্টারিস্টিক্সটাকে ডিটারমিন করে, সেটাকে আমরা ফাংশনাল গ্রুপ বলেছি। তাহলে দেখো এইখানে এই মলিকুলটা হলো একটা অ্যালকোহল, আবার এই মলিকুলটা হলো একটা ইথার, ডাইমিথাইল ইথার, আর এটা হলো ইথানল C2H5OH। তাহলে এইটা একটা অ্যালকোহল আর এটা একটা ইথার। তাহলে দুইটা মলিকুলার ফর্মুলা সেম, কিন্তু এদের অ্যাটমগুলোর রিপ্রেজেন্টেশন অথবা অ্যাটমগুলোর প্লেসমেন্ট এর কারণে এদের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাচ্ছে, ইভেন ফিজিক্যাল প্রপার্টিস পর্যন্ত চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ এটার মেল্টিং পয়েন্ট আর এটার মেল্টিং পয়েন্ট কিন্তু এক হবে না, এবং দুইটা একই রকমের রিয়াকশন দেবে না, এটা অ্যালকোহল এটা ইথার। তাহলে আমরা দেখছি দ্য ডিফারেন্ট কম্পাউন্ডস উইথ সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট কেমিক্যাল স্ট্রাকচার। তাহলে এর স্ট্রাকচারটা মানে হলো যে এই কার্বন এই কার্বনের সাথে অ্যাটাচ করা আছে, কিন্তু এইখানে হচ্ছে কি, এই কার্বন অক্সিজেনের সাথে অ্যাটাচড। তাহলে এই কার্বন আবার অক্সিজেনের সাথে অ্যাটাচড, তাহলে এইখানে আছে কি একটা কার্বন অক্সিজেনের সাথে অ্যাটাচড আছে, আর এইখানে আছে কি, এইখানে অক্সিজেনটা 2টা কার্বনের সাথে অ্যাটাচড আছে। তাহলে এই যে অ্যারেঞ্জমেন্টটা দেখলাম, এই অ্যারেঞ্জমেন্ট ভিন্ন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যারেঞ্জমেন্ট আর এইখানের অ্যারেঞ্জমেন্ট, দুইটার অ্যারেঞ্জমেন্ট কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। তাহলে ডিফারেন্ট কম্পাউন্ডস উইথ সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট কেমিক্যাল স্ট্রাকচারস আর কল্ড আইসোমার্স।
Since in principle at least different chemical structures have different properties such as melting point or boiling point, they can be separated from each other. মানে এই যে কম্পাউন্ডটার এই কম্পাউন্ডটা কমপ্লিটলি ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স এবং দুইটা ফাংশনাল গ্রুপ আলাদা, তাহলে সেক্ষেত্রে তাদের কি হবে, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট বা ফিজিক্যাল প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টি সবকিছুই আলাদা হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু সহজেই এটাকে সেপারেট করতে পারি। ওকে, দেন আইসোমারিজমটা কি জিনিস? যে আইসোমারিজম হলো এই যে আইসোমারগুলো যে ক্যারেক্টারিস্টিক শো করে, যদি মিনিমাম মিনিমাম একটা পেয়ার হইতে হবে, আইসোমার হতে হলে আমাদের একটা পেয়ার হতে হবে। যেমন আমি এখানে দেখাইছি, এইটাকে চাইলে আমরা অন্যভাবেও লিখতে পারি, কিন্তু সেক্ষেত্রে মিনিমাম মিনিমাম যদি দুইটা কনফিগারেশন না পাওয়া যায় একটা মলিকুলার ফর্মুলা দিয়ে, তুমি যদি CH4 এর কথা বলো, CH4 এমন একটা মলিকুল যার কোনো আইসোমার হয় না। কেন হয় না? কারণ হলো কি, যে এর যে অ্যারেঞ্জমেন্ট, যে CH4 এখানে 4টা হাইড্রোজেন আছে একটা কার্বনের সাথে যুক্ত হয়ে, তাহলে তুমি যেভাবেই রিপ্রেজেন্ট করো না কেন, একটার সাথে আরেকটা হাইড্রোজেন, আরেকটার সাথে মানে কার্বন, এরকম করে মানে একটা কার্বনের সাথে 4টা হাইড্রোজেনই যুক্ত আছে। তুমি চাইলে কার্বন 1 এর পজিশনটাকে কার্বন 2 এর পজিশনে বসাইতে পারো, অথবা কার্বন 2 এরটা জায়গায় কার্বন 4 বসাইতে পারো। সরি, হাইড্রোজেন, ভুল বলছি, হাইড্রোজেন 1 এর পজিশনটাকে হাইড্রোজেন 4 এ বসাতে পারো, অথবা হাইড্রোজেন 2 এর জায়গায় হাইড্রোজেন 4 বসাতে পারো। কিন্তু তাতে কিন্তু এর অ্যারেঞ্জমেন্টের মানে রিপ্রেজেন্টেশন অনুযায়ী অথবা ক্যারেক্টারিস্টিক্স কোনো কিছুই চেঞ্জ হবে না। তো সেক্ষেত্রে আমরা এটা বলবো কি, যে ওই মলিকুলের কিন্তু কোনো আইসোমার থাকতে পারে না। এই যে আমরা মলিকুল দেখাইছি, এই মলিকুলগুলোর আইসোমার থাকতে পারবে, কারণ মিনিমাম এক জোড়া আইসোমার যদি মানে এক জোড়া মলিকুল যাদের মলিকুলার ফর্মুলা সেম কিন্তু ফিজিক্যাল প্রপার্টি অথবা কেমিক্যাল প্রপার্টি আর ডিফারেন্ট ডিউ টু দ্য rearrangement of the atoms in the molecule, তাহলে ওই মলিকুলগুলো, isomerism is a property between a pair of molecules. Molecule is an isomer of another molecule and one molecule can have different isomeric relationship to two different molecules. দেখো, constitutional isomer of X and stereoisomer of Y similarly relationship within the families. আচ্ছা, এই যে জিনিসটা একটা কথা বলছে, যে তোমাদের প্রত্যেকের ফ্যামিলিতে বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, অথবা দাদা দাদি, চাচা চাচি, যাই আছে না কেন, প্রত্যেকের কিন্তু আলাদা পরিচয়। আলাদা পরিচয় মানে কি, মনে করো তোমরা দুই ভাই বোন, তোমাদের ফ্যামিলিতে দুই ভাই বোন আছো, তাহলে ভাই কখনো বোনকে ভাই বলে সম্বোধন করে না, তাই না? এক ভাই, মনে করো এ হলো ভাইয়ের নাম, বি হলো বোনের নাম, তাহলে বোন যখন ভাইকে ডাকে তখন কি, জাস্ট তাকে মানে ভাই হিসেবেই রাখবে, কিন্তু একজনের রিপ্লেসমেন্ট আর একটা হচ্ছে না। তাহলে আমরা এখানে কি বলছি, সিমিলার রিলেশন, এই যে একটা মলিকুলকে আর একটা মলিকুলের আইসোমার বলতে পারবো। এক্স একটা মলিকুল, সেটা যদি এরকম হয়, আমি এখানে যেমন দেখাইছি, এই মলিকুলটা আর এই মলিকুলটা একটা আর একটার আইসোমার, মানে এ ভাই এ বোন, আবার একে যদি তুমি বোন বলো তাহলে এ বোন এ ভাই, এরকম করে। তাহলে কখনোই দুইজনে একই হতে পারবে না, মানে দুইটা বোন যদি থাকে তাহলে তাকে বলবা কি, বড় বোন ছোট বোন, এরকম করে। কিন্তু ছোট বোন কখনো বড় হবে না, বড় বোন কখনো ছোট হবে না, তাহলে দুইজন এর মানে আইডেন্টিটি সবসময় ডিফারেন্ট। তাহলে এই যে দুইটা মলিকুল আমরা বলছি, দুইটা মলিকুলের একটা আরেকটার আইসোমার, এবং সেই ক্ষেত্রে কি হবে, এদের ক্যারেক্টারিস্টিক্স ভিন্ন হবে। তাহলে এই যে প্রত্যেকটা মানে মিনিমাম ওয়ান পেয়ার অফ আইসোমার যে ক্যারেক্টারিস্টিক্স শো করে, সেটাই হলো আইসোমারিজম। ওকে, এখন দেখবো আমরা কনস্টিটিউশনাল আইসোমারস। এখন কনস্টিটিউশনাল আইসোমারটা কি জিনিস? Isomers that differ in the order in which the atoms are connected together. আচ্ছা, তাহলে এই যে তিনটা মলিকুল আমি দেখাইছি, এর প্রত্যেকটার কিন্তু মলিকুলার ফর্মুলা সেম, C3H8O। তাহলে কনস্টিটিউশনাল আইসোমার এই নামটা দিয়ে আসলে কিছু বোঝা যায় কিনা? Isomers that differ in the order in which the atoms are connected together, মানে কিভাবে অ্যাটমগুলো একটা আরেকটার সাথে যুক্ত হবে সেইটা যদি দেখানো হয়, তার উপরে বেস করে যদি একই মলিকুলার ফর্মুলা কিন্তু
শুধুমাত্র একটা অ্যাটম আর একটা অ্যাটমের সাথে কিভাবে যুক্ত হবে, কানেক্ট হবে, তার উপরে বেস করে যদি আমরা আইসোমার পাই, তাহলে সেই আইসোমারকে বলবো আমরা কনস্টিটিউশনাল আইসোমার্স। তাহলে দেখো এইখানে আমার যে মলিকুলটা আছে, এটা হলো একটা 1 2 3, তাহলে এটা হলো এন বিউটানল, CH3 CH2 CH2 OH, তাহলে অর সরি প্রোপানল, এন প্রোপানল, তাহলে 1 প্রোপানল 2 প্রোপানল অর ইথাইল মিথাইল ইথার, আমি তিনটা মলিকুল এখানে দেখাইছি, এইটা হলো 1 প্রোপানল। তাহলে এই যে এইখানে কি আসছে যে এই কার্বন তিনটাই কিন্তু একসাথে অ্যাটাচড এবং সেই লাস্ট কার্বনের সাথে অক্সিজেনটা যুক্ত হয়ে আর হাইড্রোজেনটা এখানে যুক্ত হয়েছে। তাহলে এই একটা কনফিগারেশন মনে রাখো বা মানে স্ট্রাকচার। এর পরে একটা দেখাই, এই যে দেখো এইখানে কি হইলো যে এই ওএইচটা, এই যে অক্সিজেনটা, অক্সিজেনটা মাঝখানে যুক্ত হয়ে গেছে, যেমন আগে যেভাবে দেখাইছিলাম যে এই মলিকুলটা, এই মলিকুলটার ক্ষেত্রে কি হয়েছে, অক্সিজেনের দুই পাশে দুইটা মিথাইল গ্রুপ যুক্ত হয়ে এটাকে একটা ইথার মলিকুল হিসেবে আমরা আইডেন্টিফাই করছি। তাহলে এটাকে আমি বলেছি ডাইমিথাইল ইথার। তাহলে এই কম্পাউন্ডটাকে আমরা কি বলি, এই সাইডটা হলো ইথাইল, এই সাইডটা হলো মিথাইল। তাহলে আমি নেইমিংটা কিন্তু যখন পড়াইছিলাম তখন বলেছিলাম এটার নামটা কি আমি মিথাইল ইথাইল ইথার বলবো না ইথাইল মিথাইল ইথার বলবো, কেউ একজন বলো এটার নামটা কি হবে। এই যে আমি এই পাশে বললাম এটা একটা ইথার মলিকুল, কারণ এটা হলো অক্সিজেনের সাথে যে অর ইথারীয় মূলকটা আছে এখানে, তো সেই ক্ষেত্রে আমি নামটা কি এটার এই পাশ থেকে বলবো না এই পাশ থেকে বলবো, কিভাবে আমার নামটা হওয়া উচিত, ইথাইল মিথাইল ইথার অর মিথাইল ইথাইল ইথার, কোনটা হওয়া উচিত? স্যার ইথাইল মিথাইল ইথার। আচ্ছা ঠিক আছে, আনসার ঠিক আছে, কিন্তু কারণটা কি? স্যার এখানের মধ্যে যেটা ওয়ার্ডটা আগে আসে মানে ক্যাপিটাল ওয়ার্ডটা ইয়া ই আহ, ইটা না আগে না, আসতেছে তুমি তাই। তুমি জিনিসটা বুঝতে পারছো বাট রিপ্রেজেন্ট করতে পারছো না, এটা হলো অ্যালফাবেটিক্যাল অর্ডার। ইয়েস স্যার, অ্যালফাবেটিক্যাল এক্স্যাক্টলি অর্ডার। এক্স্যাক্টলি, কারণ তুমি বিষয়টা বুঝতে পারছো যে হ্যাঁ কোনটা আগে আসবে কোনটা পরে আসবে। এম আর ই এই দুইটার মধ্যে আমরা ইথাইল মিথার, তাহলে ইথাইলটা আগে আসে বা ইটা আগে আসে এবং এমটা পরে আসে, তাহলে টার্মটা হলো অ্যালফাবেটিক্যাল অর্ডার। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে দেখো এই মলিকুলটার মধ্যে আমরা এখানেও কিন্তু অ্যালকোহল গ্রুপ আছে বা ওএইচ গ্রুপ আছে, এখানেও ওএইচ গ্রুপ আছে, কিন্তু এই ওএইচ গ্রুপটা যুক্ত হয়েছে 2 নাম্বার কার্বনের সাথে। তুমি এদিক থেকে নাম্বারিং করো অথবা এদিক থেকে নাম্বারিং করো, যেদিক থেকে নাম্বারিং না করো না করো, সেক্ষেত্রে কি হবে যে এটা 2 পজিশনে ওএইচ গ্রুপটা যুক্ত আছে। তাহলে আইসোমার্স দ্যাট ডিফার ইন দ্য অর্ডার ইন হুইচ দ্য অ্যাটমস আর কানেক্টেড টুগেদার, একটা আরেকটা অ্যাটমের সাথে কিভাবে যুক্ত থাকবে এবং সেই অর্ডারের উপরে বেস করে যদি অনেকগুলো আইসোমার পাওয়া যায়, তাহলে সেই আইসোমারগুলোকে বলবো আমরা কনস্টিটিউশনাল আইসোমার। তাহলে এই যে আইসোমারটা এইটার নাম হলো টু মানে সরি প্রোপানল টু অথবা টু প্রোপানল এরকম। তাহলে এটা হলো 1 প্রোপানল আর এটা হলো 2 প্রোপানল আর এটা হলো ইথার। তাহলে এই যে অ্যারেঞ্জমেন্টটা ভিন্ন হওয়ার কারণে আমরা তিনটা আইসোমার পেলাম এবং এই তিনটা আইসোমার একটা আর একটার কনস্টিটিউশনাল আইসোমার। কনফরমেশন আইসোমার, আচ্ছা কনফরমেশনাল আইসোমার হলো কি, আইসোমার্স অর কনফর্মার্স আর স্টেরিওআইসোমার্স প্রডিউসড বাই রোটেশন অ্যাবাউট দ্য সিগমা বন্ডস। আচ্ছা এই যে একটা জিনিস আমি এখন আমার ওই যে এটা দিয়ে দেখাবো, যে এই যে দেখো মলিকুলটা আছে এটা হলো নর্মাল বিউটেন, তাই না, এন বিউটেন, কারণ C4H10 এটা হয় আর কি। তাহলে কয়টা কার্বন আছে, একটা দুইটা তিনটা চারটা, এখানেও কিন্তু চারটা কার্বন আছে এবং তার করেসপন্ডিং হাইড্রোজেন যতগুলো থাকা উচিত CnH2n+2 সেই ফর্মুলা অনুযায়ী চারটা কার্বন এবং 10টা হাইড্রোজেন আছে। তাহলে এইটার নাম হলো এন বিউটেন, নর্মাল বিউটেন, এইটাও কিন্তু এন বিউটেন। দেখো এই যে মলিকুলটা এটার নামও এন বিউটেন আর এটাও এন বিউটেন, কিন্তু এইটার অ্যারেঞ্জমেন্টটা এই যে এই কার্বনটা তখন কি হয়েছে, এই যে এই যে সিগমা বন্ডটা সিগমা বন্ডের মানে রেসপেক্টে এটা দেখো রোটেট করে গেছে, কমপ্লিটলি রোটেট করে গেছে। এখন আমি যদি তোমাদের এই মলিকুলটাকেই আমার ওই সেই প্রোগ্রামটা দিয়ে দেখাই যে এইটা আসলে সিগমা বন্ডের রেসপেক্টে কিভাবে রোটেট করে, এই যে দেখো এই মলিকুলটা
আমি কিন্তু এই মলিকুল থেকে খুব সহজেই এই মলিকুলটা তৈরি করতে পারছি কিভাবে, জাস্ট এই অ্যালং দিস বন্ড, এই বন্ডের রেসপেক্টে আমি শুধু এটাকে রোটেট করে দিছি। তো এই হলো একটা সিগমা বন্ড, তাই না? এই সিগমা বন্ডের রেসপেক্টে দেখো আইসোমার্স আর স্টেরিও আইসোমার্স প্রডিউসড বাই রোটেশন অ্যাবাউট সিগমা বন্ডস। তাহলে এই সিগমা বন্ড, এখানে এখানে একটা সিগমা বন্ড আছে, এখানে একটা সিগমা বন্ড আছে, এখানে একটা, এবং এখানে কিন্তু এই অ্যালকেন, প্রত্যেকটা অ্যালকেনের মধ্যে সবগুলো বন্ডেই কিন্তু সিগমা বন্ড। আর আমরা যখন অ্যালকিন বা অ্যালকাইনে যাব তখন আমাদের সিগমা বন্ডের সাথে পাই বন্ড অ্যাড হবে। তো সেই ক্ষেত্রে সেগুলো আমরা দেখব যখন আমরা সিস ট্রান্স আইসোমারিজম অথবা জিওমেট্রিক আইসোমারিজম পড়ব, তখন আমরা দেখব যে সেটা সিস ট্রান্স আইসোমার। তাহলে এখন আমরা একটু দেখি যে আসলে এই সিগমা বন্ডের রেসপেক্টে ইভেন আমরা এখানে যদি রোটেট করি, এখানে যদি রোটেট করি, তাহলে এই যে যে কার্বন হাইড্রোজেন, এই যে কার্বন এবং হাইড্রোজেন, এই কার্বন হাইড্রোজেন এটাও কিন্তু কমপ্লিটলি রোটেট করে পজিশনটা ভিন্ন হয়ে যাবে। আমি ওই এটা ওপেন করি, একটু দেখো কি অবস্থা দাঁড়ায়। এই হলো আমার মলিকুল। আচ্ছা, এইটা পরে আনি, আমি নতুন একটা মলিকুল তৈরি করি। এই দেখো আমি যে মলিকুলটা দেখাইছি সেটা এটা কিনা। এটা দূরে চলে যাও। আচ্ছা, তাহলে এই যে মলিকুলটা, এইটা আর এটা কিন্তু সেম জিনিস। তাহলে দেখো এইটা, এখন আমি তোমাদেরকে একটু এইভাবে ঘুরিয়ে দেখাই থ্রি ডাইমেনশনালি। তাহলে দেখো এর অ্যারেঞ্জমেন্টটা কেমন হয়েছে। এখন আমি যদি এই সিগমা বন্ড অথবা এই সিগমা বন্ড এর রেসপেক্টে যদি এটাকে রোটেট করি, তাহলে কি কনফিগারেশন দাঁড়ায়। আমি এই যে নিলাম একটা ডাইহেড্রাল অ্যাঙ্গেল, এটা হলো দেখো মডিফাই ডাইহেড্রাল। তাহলে আমি ডাইহেড্রালটা চেঞ্জ করার জন্য এইটা একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা, চারটা কার্বন আমি করে নিলাম। তাহলে এখন আমি যে কোনো এই একটা, এই তিনটা আমি ফিক্স করে রাখবো, ফিক্স করে রেখে আমি এইটাকে রোটেট করব। তাহলে দেখো যে কি দাঁড়ায়। এটাকে আমি 0 ডিগ্রি দিয়ে দিই। এটা আগে ছিল 180 ডিগ্রি, এখন আমি এটাকে 0 ডিগ্রি বানিয়ে দিলাম। তাহলে দেখো তো স্ট্রাকচার, এই যে এখানে আমি যেটা দেখাইছিলাম, জাস্ট আমি কি করছি, এই যে এর রেসপেক্টে এইটা একটা সিগমা বন্ড, এই সিগমা বন্ডের রেসপেক্টে আমি এই পুরো গ্রুপটাকেই কিন্তু রোটেট করে দিছি। তাহলে এই যে যে ধরনের আইসোমার আমরা এখানে দেখতে পাচ্ছি, তাহলে এইটা হলো আমাদের কোন আইসোমার, কনফরমেশনাল আইসোমার, তাই না? সিগমা বন্ডের রেসপেক্টে যদি কোনো মলিকুল, তাহলে এর, এখন দেখো এই মলিকুলটা কি বেশি স্টেবল হবে না এইটা স্টেবল হবে, তোমাদের কারো কোনো আইডিয়া? এইটার মধ্যে, এই দুইটা মলিকুলের মধ্যে কোন আইসোমারটা বেশি স্টেবল হবে? একটু আগে কোশ্চেন করছিল কে, আসমা? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখন একটু তুমি চিন্তা করো যে আমি একটু আগে তোমাকে যেভাবে বলছিলাম, অ্যান্সারটা যা দিয়েছিলাম সেই অনুযায়ী তোমার আইডিয়াটা কি হয় যে এই মলিকুলটা বেশি স্টেবল হবে না এইটা বেশি স্টেবল হবে? স্যার একটু আরেকবার বলবেন? হ্যাঁ, বলছি যে তুমি যে প্রশ্নটা করেছিলা, এটা হলো কি এক্লিপস আর এস্টেগার্ড, সেই মলিকুলের মধ্যে বা আইসোমারের মধ্যে কোনটা বেশি স্টেবল। সেখানে বলেছিলাম যদি দুইটা মলিকুলের যে গ্রুপ, একটা মলিকুলের মধ্যে যদি দুইটা গ্রুপ থাকে, যেমন এই যে একটা গ্রুপ, এইটা একটা গ্রুপ, এইটা একটা গ্রুপ, প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা গ্রুপ হিসেবে চিন্তা করি, তাহলে এই গ্রুপগুলো যদি পাশাপাশি থাকে তাহলে কি হবে, তাদের মধ্যে রিপালশনটা বেশি হবে। তাহলে রিপালশন যদি বেশি হয় তাহলে স্টেবিলিটিটা কম হবে। তাহলে এখন এই যে দুইটা আইসোমার আমি দেখালাম, তাহলে এই দুইটা আইসোমারের মধ্যে কোন আইসোমারটা বেশি স্টেবল আর কোনটা লেস স্টেবল? কোশ্চেন বুঝতে পারো স্যার না? হ্যাঁ বলো। কোনটা বুঝবো, মানে রিপালশন কোনটা কম বা বেশি এটা? হ্যাঁ হ্যাঁ, কোনটা রিপাল, হ্যাঁ এক্স্যাক্টলি সেটাই বলো যে কোনটা রিপালশন বেশি হবে।
স্যার এটাই কনফিউশন লাগতেছে যে কোনটা আসলে কম আচ্ছা বেশি আচ্ছা, হবে। হ্যাঁ, তাহলে এইটা চিন্তা করো, দেখো এই যে একটা গ্রুপ, এই গ্রুপটা মানে এই মিথাইল গ্রুপটা এই কার্বনের থেকে বা এই মিথাইল গ্রুপ থেকে কতটা দূরে আছে, তাই না? দূরে থাকলে সেক্ষেত্রে কি হবে, তার কি রিপালশন থাকবে? এখন এই যে আমি ঘুরাইয়া এমন অবস্থায় নিয়ে আসছি, এই মিথাইল গ্রুপটা দেখো এত কাছাকাছি চলে আসছে, তাই না? এই মিথাইল গ্রুপ এই মিথাইল গ্রুপের মধ্যে, এই দুইটার মধ্যে যে খুব কাছাকাছি চলে আসছে, তো সেই ক্ষেত্রে এদের মধ্যে রিপালশনটা অনেক বেশি হবে, মানে বিকর্ষণটা বেশি হবে। আকর্ষণের তুলনায় এটা বিকর্ষণটা অনেক বেশি হবে, যে কারণে এই মলিকুলটার স্টেবিলিটিটা অনেক কম হবে কম্পেয়ার টু দিস। বোঝা গেল? ইয়েস স্যার, আচ্ছা, বুঝছি। তাহলে কনফরমেশনাল আইসোমারটা হলো যে এই সিগমা বন্ডের রেসপেক্টে যদি রোটেট করে বা এই দেখো বাই প্রডিউসড বাই রোটেশন অ্যাবাউট সিগমা বন্ডস, তাহলে সিগমা বন্ড রোটেট করে সিগমা বন্ডের রেসপেক্টে রোটেট করে যদি কোনো আইসোমার পাওয়া যায়, তাহলে সেই আইসোমারগুলোকে আমরা বলবো কনফরমেশনাল আইসোমার। এবং একটা জিনিস এখান থেকে খুব সহজেই দেখো যে এই কনফরমেশনাল আইসোমারগুলো কিন্তু খুব সহজেই জাস্ট এই যে অ্যাঙ্গেলটা, এই রোটেশনটা যদি আবার ব্যাক করে আসে, যেমন আমি যেখানে গিয়ে থেমেছি সেই জায়গায় গিয়ে যদি আমি আবার নিয়ে যাই এই মলিকুলটাকে, আবার ওই রোটেশন অ্যাঙ্গেল অনুযায়ী চলে যাই, তাহলে দেখবা কি ডাইহেড্রাল অ্যাঙ্গেল আমি ধরেছিলাম কার্বন 1 2 3 4, এখন আমি এখানে 0 ডিগ্রি দিছি। এখন এইটাকে যদি আমি আর একটু রোটেট করি, দেখো এটা কিন্তু আবার ইনিশিয়াল স্টেজে ফিরে যাচ্ছে, শুধুমাত্র ওই রোটেশনটা ঘুরে যেভাবে আগে ছিল এক্স্যাক্টলি কিন্তু সেম অবস্থায় ফিরে আসছে। তাহলে এই কনফিগারেশনগুলো কিন্তু খুব সহজেই একটা আরেকটা থেকে ইন্টার কনভার্সন হতে পারে। ইভেন আমি যদি আবার দেখাই যে শুধুমাত্র এইটা রোটেট করব, এই কার্বনটা দেখো, তাহলে আমি যদি এরকম করে রোটেট করি, এখন দেখবা কি এই যে দেখো শুধুমাত্র কার্বন এবং কার্বন হাইড্রোজেন এইটা রোটেট করছে, তাই না? তাহলে অরিজিনাল যে স্ট্রাকচারটা ছিল সেটা আমার হলো এইরকম, দেখো এই অবস্থা। এখন এটা হলো, এরপরে যদি আমি শুধুমাত্র এই কার্বনের রেসপেক্টে এই হাইড্রোজেনটাকে রোটেট করি, তাহলে এটা জাস্ট মানে খুব অল্প পরিমাণ এনার্জি হতে পারে, সেটু একটু হিট বাড়াও অথবা একটু টেম্পারেচার কমাও, তাহলেই কিন্তু এই মলিকুলটা তার ইনিশিয়াল স্টেজে ফিরে আসতে পারবে। তো সেই জন্যই বলা হয়েছে যে র্যাপিডলি ইন্টার কনভার্টিং অ্যাট রুম টেম্পারেচার, মানে এই আইসোমারগুলো একটা আরেকটার মধ্যে খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে রুম টেম্পারেচারে এটা কনভার্ট করতে পারে। তো সেটাই দেখাচ্ছি যে যদি আমি চাই যে ইনিশিয়াল কনফিগারেশনে ফিরে যাব, এই যে আমার কনফিগারেশনটা আছে, আমি অ্যাঙ্গেলটাকে যদি তোমাদের এইভাবে এই করে রাখি, অবশ্য একটু আগে সিলেক্ট করতে হবে, না সিলেক্ট করাই আছে, তাহলে আমার অ্যাঙ্গেলটা কোথায় গেল? আচ্ছা, 1 2 3 4, তাহলে এখন আমি তোমাদেরকে দেখাই, এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন এর মধ্যের অ্যাঙ্গেলগুলো জাস্ট এভাবে ঘুরবে, দেখো ঘুরছে, তা আমি একটু একটু চেঞ্জ করছি, ঘুরছে। তাহলে এইরকম যদি কনফিগারেশন থাকে, এই যে তুমি যে কনফিগারেশনের কথা বলছিলা এক্লিপস কনফিগারেশন, দেখো এই যে কনফিগারেশনটা আসমা, এই হলো এক্লিপ কনফিগারেশন। তাহলে এখন দেখো এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেনের মধ্যে, ডিস্টেন্সটা কতটুকু, আমি যদি এখন তোমাকে ডিস্টেন্সটা মেজার করে বলি, এটাকে আমি এখানে ফিক্স করে দিলাম, ডিস্টেন্সটা মেজার করে বললে দেখো 2.269 অ্যামস্ট্রং। তাহলে আমি এখন আবার ওইটাকে ঘুরিয়ে দিব, 2.269 এটা হলো, এরপরে আমি এটাকে আবার যদি ঘুরাই, কিভাবে ঘুরাবো, ওইটা এটা এটা এটা, কোথায় গেল আমার অ্যাঙ্গেল,
সরি আমি ভুলটা চুজ করছি। 1 2 3 4। তাহলে এখন এটাকে আমি ওই 180 ডিগ্রি আবার ব্যাক করে আসলাম। তাহলে এখন দেখো এই হাইড্রোজেন এবং ওই হাইড্রোজেনের মধ্যে ডিসটেন্সটা কতটুকু হয়। 2.26 বলেছিলাম আগেরটা, 2.50 বাড়ছে কিনা আসমা দেখতে পাচ্ছ? 2.26 Yes, ছিল, sir. Yes, sir. এখন এটা কিন্তু বেড়ে গেছে। কারণ Yes, হলো sir. কি, যে এইটা এখন স্টেগার্ড কনফিগারেশন চলে আসছে। যে স্টেগার্ড কনফিগারেশন যখন আসলো তখন এদের মধ্যকার ডিসটেন্সটা বেড়ে গেছে এবং তখন এর রিপালশনটা কমে যাবে এবং তখন এর স্টেবিলিটিটা বেড়ে যাবে। তাহলে Yes, yes. এটা সহজেই কিন্তু এই করা সম্ভব। জাস্ট এই অ্যাঙ্গেলটা রোটেট করে আমরা ইনিশিয়াল স্টেজে ফিরে আসছি। তাহলে এই যে মলিকুলটা, এটা কিন্তু রুম টেম্পারেচারে মানে অল্প পরিমাণ টেম্পারেচার বা তাপ এর চেঞ্জের কারণেই ইন্টারকনভার্সন হতে পারবে। ওকে, দেন উই আর গোয়িং কনফিগারেশনাল অর জিওমেট্রিক আইসোমার। আচ্ছা, জিওমেট্রিক আইসোমার বা কনফিগারেশনাল আইসোমার এইটা হয়ে থাকে নরমালি যেখানে পাই বন্ড থাকে ডাবল বন্ডের ক্ষেত্রে। তো ডাবল বন্ডের ক্ষেত্রে সবসময় কনফিগারেশনাল আইসোমার্স আর স্টেরিও আইসোমার্স দ্যাট ডু নট র্যাপিডলি অর রেডিলি ইন্টারকনভার্ট অ্যাট রুম টেম্পারেচার। কারণ কি? কারণ হলো কি, যে এই যে ডাবল বন্ডটা আছে, এই ডাবল বন্ডটাকে কিন্তু আমরা সহসা রোটেট করতে পারি না। যেমন আমি একটা মলিকুল অলরেডি এখানে নিয়ে এসেছি, করছি, ড্র করছি। ওই মলিকুলটা চাইলেই আমরা কিন্তু, এই দেখো, এই মলিকুলটাকে চাইলেই আমরা এই ডাবল বন্ডের রেসপেক্টে রোটেট করতে পারি না। রোটেট করলে বন্ডটাই ভেঙে যাবে। এই কনফিগারেশনাল আইসোমার যেগুলো, সেটা হলো যে কার্বন কার্বন ডাবল বন্ডের রেসপেক্টে যদি পজিশনগুলো, কনফিগারেশনাল আইসোমার্স আর স্টেরিও আইসোমার্স দ্যাট ডু নট রেডিলি ইন্টারকনভার্ট অ্যাট রুম টেম্পারেচার। কেন ইন্টারকনভার্ট হয় না? কারণ কি, এই যে বন্ডটা, এই বন্ডটা অনেক বেশি স্টেবল এবং এটা সহজে আমরা ভাঙতে পারি না। তো এই কারণে এটা কি হয়, যে যদি আইসোমার তৈরি করতে হয় তখন পজিশন চেঞ্জ করতে হবে। দেখো এই যে একটা গ্রুপ আমরা এখানে নিছি বিউটিন 2, 1 2 3 4, তাহলে 4টা কার্বন কন্টেইনিং কম্পাউন্ড আছে, এটা হলো বিউটিন 2। এই কম্পাউন্ডটার দেখো একই পাশে CH3, এই পাশে CH3 আছে ডাবল বন্ডের, এই পাশে CH3 আর এই পাশে আছে হাইড্রোজেন। তাহলে এই কম্পাউন্ডটা এক রকমের এর স্ট্রাকচার, আর এই যে একটা মলিকুল তারও স্ট্রাকচার এক্স্যাক্টলি সেম। দেখো এই কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত আছে, এই কার্বনের সাথে মিথাইল যুক্ত আছে, আবার এই কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত আছে, এই কার্বনের সাথে মিথাইল যুক্ত আছে, এটার সাথে হাইড্রোজেন যুক্ত আছে, এটার সাথে মিথাইল যুক্ত আছে, তাহলে এটার সাথে হাইড্রোজেন যুক্ত আছে, এটার সাথে মিথাইল যুক্ত আছে, এভরিথিং সেম। জাস্ট কোনটার সাথে কনফিগারেশন কিভাবে অ্যারেঞ্জ হচ্ছে, কার্বন কার সাথে কানেক্টেড আছে অথবা কোন মলিকুলটা কোনটার সাথে কানেক্টেড আছে, সবকিছু কিন্তু সেম, কিন্তু পজিশনটা ভিন্ন। দেখো configurational isomers are stereoisomers that do not readily interconvert at room temperature and can in principle at least be separated. Interconversion of configurational isomers requires bond breaking and bond making. দেখো এখন এই যে এই মিথাইল গ্রুপটা যদি তোমার এইখানে আসতে হয়, মানে আমি এইখানে এই হাইড্রোজেনটা এখানে দিছি, মিথাইল গ্রুপটা এখানে দিছি, তাহলে এই যে আইসোমারটা তৈরি হওয়ার জন্য কি হবে, এই বন্ডটাকে ভাঙতে হবে এবং এই বন্ডটাকে ভাঙতে হবে। তাহলে এই বন্ডটা ভেঙে গিয়ে এই বন্ডটা ভাঙবে, দুইটা ভেঙে একটা আর একটার বন্ডকে রিপ্লেস করবে। তখন এই মিথাইল গ্রুপটা এখানে আসবে, নতুন একটা বন্ড ফর্ম করবে, এই হাইড্রোজেনটা এই পাশে যাবে, তখন আর একটা বন্ড ফর্ম করবে। তাহলে বন্ড ব্রেকিং এবং বন্ড ফরমেশন দুইটাই কিন্তু লাগবে। তাহলে বন্ড ফরমেশন এবং বন্ড ব্রেকিং এর জন্য কিন্তু আমাদের অনেক বেশি এনার্জি লাগে, যে কারণে আমাদের কি হয়, যে এই ইন্টার কনভার্সনগুলো খুব সহজে হয় না এবং দুইটা মলিকুল কমপ্লিটলি অনেক অনেক বেশি এনার্জি সেপারেশন থাকে, যে কারণে আমরা ইজিলি সেপারেট করতে পারি। দেখো তাহলে এই যে মলিকুলটা, তাহলে এই মলিকুলটাকে আমরা বলছি এই যে মিথাইল গ্রুপ, এটা দুইটা একটা আইসোমার। তাহলে কি ধরনের আইসোমার বলবো? আইদার জিওমেট্রিক্যাল আইসোমার অথবা কনফিগারেশনাল আইসোমার। ইভেন আর একটা নাম বলা যায়, যেহেতু এই মলিকুলের একই সাইডে, এই ডাবল বন্ডের এক সাইডে সিমিলার গ্রুপ আছে, সেই জন্য আমরা এটাকে বলছি সিস আইসোমার। আর এইটার দুই পাশে, ডাবল বন্ডের দুই পাশে দুইটা সিমিলার গ্রুপ, এই হাইড্রোজেন এইটা সিমিলার,
মিথাইল মিথাইল সিমিলার। তাহলে অথবা কখনো কখনো সবসময় যে দুইটা সিমিলার থাকবে এমন না, দুইটা বাল্কি যদি থাকে একই সাইডে, যেমন এইখানে দুইটা হাইড্রোজেন আছে আর এখানে একটা ইথাইল গ্রুপ আছে মনে করো, এখানে মিথাইল আছে এখানে ইথাইল আছে, তাহলে সেক্ষেত্রে দুইটা বাল্কি গ্রুপ যদি একই সাইডে থাকে তাহলে সেটাকে আমরা সিস বলতে পারি, আর যদি অপোজিট সাইডে থাকে তাহলে সেটাকে ট্রান্স বলবো। আচ্ছা, তাহলে এই মলিকুলটা হলো বিউটিন, তাহলে এটার নাম আমরা বলতে পারি সিস টু বিউটিন, আর এটা বলবো ট্রান্স টু বিউটিন। আচ্ছা, তাহলে এই যে আইসোমারটা পাওয়া গেল, তাহলে এটা হলো আমাদের কনফিগারেশনাল আইসোমার অর জিওমেট্রিক আইসোমার। এই জিওমেট্রিক আইসোমার এগুলোকে আমরা সিস ট্রান্স হিসেবে বলি, সেই কথাটা একটু বলা হয়েছে এখানে। এখন দেখাবো যেটা অপটিক্যাল আইসোমার। অপটিক্যাল আইসোমারটা কি জিনিস দেখো, আমি এইখানে একটা এই যে ব্ল্যাক লাইন দিছি, এই ব্ল্যাক লাইনটা হলো একটা মিরর। নর্মালি ধরো যে এটা একটা মিরর, এই মিররের লেফট সাইডের মলিকুলটা আর রাইট সাইডের মলিকুলটা, একটা মলিকুল আর একটা মলিকুলের এক্স্যাক্টলি কিন্তু সেম, দেখো শুধুমাত্র মিরর ইমেজ। তবে একটা জিনিস ডিফারেন্ট, যে এই মিরর ইমেজটাকে যদি তুমি এইটার উপরে ওভারল্যাপ করো, এই মিররটাকে যদি এইটার উপরে মানে ইমেজটাকে যদি এইটার উপরে ওভারল্যাপ করো, তাহলে কিন্তু একটা আর একটার সাথে কমপ্লিটলি ওভারল্যাপ হবে না। তাহলে এই ধরনের যদি হয় কখনো টু কম্পাউন্ডস হুইচ কন্টেইন দ্য সেম নাম্বার অ্যান্ড কাইন্ডস অফ অ্যাটমস, তাহলে এইটা একটা কম্পাউন্ড এইটা একটা কম্পাউন্ড, দুইটা কম্পাউন্ডের মধ্যে দুইটাই কিন্তু একই রকমের অ্যাটম, একই রকমের বন্ড, একই বন্ড লেন্থ, সবকিছু সেম, শুধুমাত্র কি আছে কানেক্টিভিটি পর্যন্ত সেম। দেখো এই যে কার্বনটা এখানে একটা অ্যাটমের সাথে, এই অ্যাটমগুলো ভিন্ন ভিন্ন কালার দিয়ে আমি ভিন্ন ভিন্ন অ্যাটম দেখাইছি, তবে প্রত্যেকটা অ্যাটম দেখো এই ইয়েলো অ্যাটমটা যেভাবে এটার সাথে কার্বনটার সাথে যুক্ত আছে, এই কার্বনের সাথেও ঠিক একইভাবে যুক্ত আছে, জাস্ট একটা আর একটা মিরর ইমেজ। তাহলে সবকিছুই সেম, দ্য কানেক্টিভিটি বিটুইন অ্যাটমস ইজ দ্য সেম and different special arrangement of the atoms but which have non superimposable mirror image। মানে কি, যে এই যে একটা মিরর ইমেজ, মানে এইটা আর একটার মিরর ইমেজ, তাহলে এই ইমেজটাকে যদি তুমি এইটার উপরে ওভারল্যাপ করার চেষ্টা করো তাহলে কিন্তু এটা কখনোই ওভারল্যাপ হবে না। যেমন আমি একটু দেখাই, এটা আমি একদম মিররের মতোই নিছি, দেখো এটাকে যদি ওভারল্যাপ করি, দেখো এখানে কি হলো, আমি যদি ওভারল্যাপ করার চেষ্টা করি তাহলে ওভারল্যাপ করলে সেই ক্ষেত্রে কি হচ্ছে যে এই ইয়েলোটা আমার রাইট সাইডের যে ইয়েলোটা ছিল, সেই মানে মিরর ইমেজটা, সেটা কিন্তু দেখো এটা লেফট সাইডে চলে যাচ্ছে, তাহলে একটা কিন্তু আর একটার উপরে কমপ্লিটলি ওভারল্যাপ করা যাচ্ছে না। তাহলে এই একটা আর একটাকে আমরা বলছি যে অপটিক্যাল আইসোমার। এখন এই যে অপটিক্যাল আইসোমারিজম যেই মলিকুলগুলো শো করে ডিফারেন্ট বাট হুইচ হ্যাভ নন সুপারইম্পোজেবল মিরর ইমেজ, তাহলে এইটা আর একটার উপরে এই দুইটাকে আমরা বলবো অপটিক্যাল আইসোমার। আর ইজ নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ স্ট্রাকচার ইজ কল্ড এনানসিওমার, মানে প্রত্যেকটাকে বলা হবে একটা একটা এনানসিওমার, এটা একটা এনানসিওমার এটা একটা এনানসিওমার। তাহলে এই দুইটা টার্ম কিন্তু একটু জিনিস, দুইটা হলো এটা একটা আইসোমার এটা একটা আইসোমার, দুইটা আইসোমার মিলে যেটা দেখাচ্ছে ক্যারেক্টারিস্টিক্স সেটা হলো অপটিক্যাল আইসোমারিজম, এবং সেই অপটিক্যাল আইসোমারিজম শো করে যেই মলিকুলগুলো একটা আর একটাকে আমরা এনানসিওমার বলছি। আর যেই মলিকুলগুলো molecules or ions that exist an optical isomer are called chiral। আচ্ছা, কাইরাল কি জিনিস এই জিনিসটা একটু, তবে এখানে এই যে এই অপটিক্যাল আইসোমারিজমটা দেখানোর জন্য আমরা আর একটা খুব সিম্পল এক্সাম্পল ইউজ করতে পারি। তাহলে কাইরাল সেন্টার কি, কাইরাল সেন্টার হলো যে কোনো একটা মলিকুলের কোনো একটা সেন্টার অথবা কোনো একটা অ্যাটমের সাথে যদি চারটা ডিফারেন্ট গ্রুপ অর অ্যাটম যুক্ত থাকে। In its simplest and most common case, a chirality center is characterized by an atom that has four different groups bonded to it in is such a manner that it has a non-superimposable mirror image। তাহলে এই যে একটা মলিকুল দেখো,
এইখানে মলিকুলটা এত সুন্দর রিপ্রেজেন্ট হচ্ছে না, তারপরেও আমরা আগের মলিকুলটাকে যদি বলি যে এই মলিকুলটা দেখো, এই মলিকুলের মধ্যে আমি চারটা ডিফারেন্ট কালার দেখাইছি। এটা একটা হাইড্রোজেন, এটা একটা অক্সিজেন, এটা একটা ব্রোমিন, আর এটা একটা ক্লোরিন। তাহলে এই চারটা অ্যাটম আমি দেখাইছি। তাহলে এই যে কার্বনটা, এই কার্বনটাকে আমরা কিন্তু কাইরাল সেন্টার বলতে পারি বা কাইরাল কার্বন বলতে পারি। তার মানে যদি কোনো মলিকুলের কোনো অ্যাটম অথবা কোনো একটা অ্যাটমের চারটা ডিফারেন্ট গ্রুপ অর অ্যাটম কানেক্টেড থাকে, তাহলে সেই মলিকুলকে আমরা বলবো কাইরাল মলিকুল। এবং যেই সেন্টারে চারপাশে চারটা ডিফারেন্ট গ্রুপ যুক্ত থাকবে এবং সেইগুলো যদি একটা আরেকটার সাথে কমপ্লিটলি ওই মিরর ইমেজটা যদি কমপ্লিটলি ওভারল্যাপ না হয়, তাহলে তাকে আমরা বলবো কাইরাল মলিকুল বা ওই সেন্টারটাকে বলবো কাইরাল সেন্টার। তাহলে আহ, এইগুলো নিয়ে কাইরাল সেন্টার, অপটিক্যাল অ্যাক্টিভিটিতে যাইনি আমরা এখনো, অপটিক্যাল আইসোমার বলছি, অপটিক্যাল অ্যাক্টিভিটি পরে বলবো। তারপরে কনফিগারেশনাল জিওমেট্রিক্যাল আইসোমার, তারপরে আর যা যা দেখাইলাম কনস্টিটিউশনাল আইসোমার, আইসোমারিজম, আইসোমার, তারপরে স্টিরিওকেমিস্ট্রি, এইগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা?